দুর্নীতির অভিযোগে হাসিনা জয়ের বিরুদ্ধে আলাদা মামলা দুদকের। জব্দ এস আলমের ৬৮ ব্যাংক হিসাব, ১৬ সম্পত্তি ক্রোকের আদেশ। দুর্নীতিকাণ্ডে নজিরবিহীন চাপে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ, মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোটে। চলতি বছরের জুলাই অগাস্টে নির্বাচন চায় বিএনপি, বছরের মাঝামাঝিতে নির্বাচন সম্ভব নয়, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 আসামি খালাস, বাধা নেই কারা মুক্তিতে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আগামীকাল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। যারা ক্ষমতায় আসবে তরুণ প্রজন্মের ভাষা বুঝতে না পারলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, মন্তব্য হাসনাত আব্দুল্লাহ। এবং কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে বিজিবি, ফেব্রুয়ারিতে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ে বৈঠক। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিং এ এইগুলি আলোচনা হবে। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন টিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার জানাবো বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2 মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 23 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, মামলায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের 23 কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। জনাব শেখ হাসিনা পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, অনুসন্ধানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার প্লটটি নিজের নামে বরাদ্দ নেন বলে প্রমাণ পেয়েছে দুদক। শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক। বিডি 4, 5, 6 নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দাঁড়াও, এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা 68টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার 16টি স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিফাত উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। জব্দ করা 16টি সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানের 10 তলা এস আলম টাওয়ার ভবন, ধানমন্ডিতে 1 বিঘা জমি সহ
6 তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে 11.88% জমি সহ 4 তলা ভবন, গুলশানের 2658 বর্গ ফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ প্লট জমি। এবার টিউলিপকে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট, যার ভেতর রয়েছে অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান। আর এ সপ্তাহেই টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যারেন্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ফ্ল্যাটকাণ্ড, তথ্য গোপন সহ নানা অভিযোগে চরম চাপের মুখে যুক্তরাজ্যের নগর ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এবার তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছে অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো স্বনামধন্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান। দুর্নীতি বিরোধী দাতব্য সংস্থাগুলোর জোট এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও সম্মান রক্ষার্থে সরকারের উচিত টিউলিপকে পদত্যাগ করানো। বিবৃতিতে আরও বলা হয়, ট্রেজারি মন্ত্রী টিউলিপ মানি লন্ডারিং সহ নানা অর্থনৈতিক অপরাধে জড়িয়েছে। এমনকি বাংলাদেশের সাবেক সরকার প্রধানের সাথে পারিবারিক দুর্নীতির অভিযোগও টিউলিপের বিরুদ্ধে। ফলে মন্ত্রিত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে ব্যাখ্যা এসব সংস্থার। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, যার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতির সামাল দেওয়া। কিন্তু এখন খোদ তার নামেই একের পর এক উঠছে দুর্নীতির অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত করছে। সেই সঙ্গে সোমবার টিউলিপের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। অন্যদিকে এ সপ্তাহে টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনজ। যদিও হ্যাম্পস্টেড ও হাইগেটের 42 বছর বয়সী এমপি টিউলিপ অস্বীকার করেন সব অভিযোগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার পরবর্তী রাজনৈতিক সরকার করবে বলেও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বাকিটা জানছি। সোমবার রাতে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার বিভিন্ন বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরতে মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। এখন এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা, এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে। নির্বাচন নিয়ে দলীয় মত সহ এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ভবিষ্যতে নির্বাচিত সরকার বিলম্বিত করতে পারে এমন শঙ্কাও উড়িয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন প্রচার কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। নিজেদের স্বার্থ বিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মানবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত
এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসমক্ষে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। লন্ডনে চিকিৎসারত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মানসিক ও শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবছরের মাঝামাঝি নয়, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, আগামী নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে ইউএনডিপি প্রযুক্তিগত সহায়তা দিবে। এনআই নাহিদের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপির পক্ষ থেকে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ 4 কমিশনার ও সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। সভায় ইউএনডিপির কাছে প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হয় এবং 10 দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে তারা আবার দেখা করবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা এবং প্রশিক্ষণ যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই বলতে পারবেন। কাজে এটা শুরু, শেষ না। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এবছরের মাঝামাঝিতে নয়, অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী এবছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতেই হবে জাতীয় নির্বাচন। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ। এছাড়া ইউএনডিপি বাংলাদেশকে আইটি, হার্ডওয়্যার ও সফটওয়্যার সহ এসডিজি গোলের পরিধি অনুযায়ী সহযোগিতা করবে বলেও জানায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। The Election Commission has made a request for technical support for different aspects of the work. It's ranging from IT, capacity development, help with misinformation, disinformation, a wide range of issues. So we're here to understand what the UN can do technically, and the needs assessment mission is here to try and understand what the requests are and then if the UN can support those. গেল 20 বছরে বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনে ইউএনডিপির সরাসরি সহযোগিতা ছিল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতেও সাজা থেকে খালাস পেলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারা মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন বাবর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয়, অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আনা হয়েছিল। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। ক্ষমতার পালাবদলে পরবর্তী 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে আওয়ামী সরকার। অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চোরাচালান মামলায় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আর অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা। মঙ্গলবার অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন।
আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুজনিত কারণে নিষ্পত্তি হয়ে গেছে। বাবরের আইনজীবী জানান তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন বলে মনে করেছেন আদালত। ওনার বিরুদ্ধে 2টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল, তৎকালীন সচিবের নেতৃত্বে একটা ডিপার্টমেন্টাল তদন্ত হয়, ওই তদন্তকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। 78 দিন রিমান্ডে থাকেন বাবর। এ সময় জোর করেও বেগম জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা বক্তব্য কিংবা রাজসাক্ষী করাতে পারেননি রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ। আগামীকাল রায়ের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার 4র্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন ও অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিকে 10 বছরের সাজা দেওয়া হয়। 5 অগস্ট দেশের পট পরিবর্তনের পর খালেদা জিয়ার করা লিভ টু আপিলের প্রেক্ষিতে গেল 11 নভেম্বর 10 বছরের কারাদণ্ড স্থগিত করেন আপিল বিভাগ। এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। হাসনাত আরো বলেন, যারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলছেন, তারা ফ্যাসিবাদের ইন্ধনে চলছেন। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সব নেতাকর্মীকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জালিয়াতের রাজনীতি বাংলাদেশে সেখানে তাদের ইন্ধন ছিল। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আমরা সংবাদ সন্ধ্যায় আছি। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাগুলোতে টহল জোরদারের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সপ্রচারণা চালাচ্ছে বিজেপি। বর্তমানে উত্তেজনা কিছুটা কমলেও আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ এর বেড়া নির্মাণ ও সীমান্ত হত্যায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টু পারফেজের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার 300 গজের ভিতরে পরপর 4টি গুলির ঘটনার পরে থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের 300 গজ জুড়ে সীমান্তবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে, সেটা আগামী 15 তারিখে আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে
এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। গত রোববার সীমান্তে লক্ষ্মীদারি এলাকার স্থানীয় কৃষক নজরুলের জমি চাষাবাদের সময় বিএসএফ বাধা দিলে এই সংকট সৃষ্টি হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুই দেশের সার্ভেয়ার কর্তৃক জমি জরিপ করার কথা রয়েছে। জমি জরিপের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। লক্ষ্মীদারি সীমান্তবর্তী আমাদের 30 শতক জমি ছিল, সেখানে আমরা চাষাবাদ করতে গিয়ে ভারতের বিএসএফ আমাদের বাধা দিয়েছে যে ওরা 2 শতকের মতো জমি পাবে। এখন আপাতত এই চাষাবাদ বন্ধ আছে। থমথমে অবস্থা চলছে সীমান্তে। এখন শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই। এদিকে টানা 4 দিনের উত্তেজনার পর সীমান্তের ওপারে বিএসএফ এর সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় কিছুটা শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমানা পার হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজেপি। উত্তেজনা কমলেও শুক্রবার রাতে জেলার আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও সীমান্তে নির্মিত কাঁটাতার সরিয়ে না নেয়ায় জনমনে আতঙ্ক কাটেনি। বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়েই। এখন বেড়া দেওয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কৃষক তাদের মানে জমির ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং তারা আবাসবাদ করতে ভয় করছে আর কি। এবং পিলিয়ার থেকে পিলিয়ার সোজা করতে গেলে আমাদের বাংলাদেশে এই বেড়া পড়েছে, কিন্তু হ্যালোজিং দেয় আমাদের জিরো রেখা, কিন্তু 150 গজ ভিতরে দিলে আমাদের কোনো সমস্যা হয় না। এদিকে শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজেপি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী মাসে ডিজি পর্যায়ে বিজেপি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।